বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ক ইউনিট বা বিজ্ঞান ইউনিট, যে ইউনিটই বলেন না কেন, এই ইউনিটের একটা পূর্ণাঙ্গ একটা গাইডলাইন ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো কথা না বলে শুরু করি। মনে রাখবেন যে গুচ্ছ আপনারা যারা এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট আছেন অথবা 24 সেশন 24-25 পরীক্ষা দিবেন, আপনারা পঞ্চম নাম্বার ব্যাচ যারা গুচ্ছ পরীক্ষা দিবেন, অর্থাৎ এইচএসসি 20 সাল থেকে গুচ্ছ পরীক্ষা শুরু হয়, অর্থাৎ অটোপাস যারা করছে সেবার থেকে গুচ্ছ আসলে পরীক্ষাটা হয়ে থাকে। তখন আসলে 20টা ছিল, তার পরবর্তীতে 22টা। এখন আপনারা যখন আসছেন 24 সালে, আপনারা 24টা ইউনিভার্সিটি সুযোগ পাবেন গুচ্ছের ভিতরে। তার মানে একটা মাত্র পরীক্ষা দিলে 24টা বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষা সাবজেক্ট চয়েস বা কলেজ চয়েস দেওয়ার সুযোগ থাকবেন, ইউনিভার্সিটি চয়েস দেওয়ার সুযোগ থাকবে। সেগুলো পরের বিষয়। আগে আমরা আলোচনা করি আগে গুচ্ছে প্রশ্ন প্যাটার্ন বা কি না কি সকল বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো এই ভিডিওতে। তো আমরা একটু সার্কুলারটা যদি দেখি, গুচ্ছে সার্কুলারে বিশেষ করে ক ইউনিট বা বিজ্ঞান ইউনিটে যেটা বলে যে আপনারা অবশ্যই এসএসসি এবং এইচএসসি এই দুইটাতে অবশ্যই জিপিএ 3.50 করে থাকতে হবে। মিনিমাম 3.50 করে থাকতে হবে, এবং দুইটা মিলে অবশ্যই আপনার জিপিএ 8 থাকতে হবে। কথা ক্লিয়ার? আমি বিষয়টাকে আরও সহজে বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনি এইচএসসিতে পেয়েছেন জিপিএ 5 আর এসএসসিতে পেয়েছেন 3, দুইটা মিলে যদি যোগ করেন দেখবেন 8 হয়েছে। দুইটা যদি যোগ করেন তাহলে 8 হয়েছে, কিন্তু আপনি ইলিজিবল না। আপনি পরীক্ষা দেওয়ার জন্য এখানে আপনাকে পরীক্ষা দিতে পারবেন না। সহজ কথা, কেন পারবেন না? কারণ আপনাকে বলছে এসএসসিতে আপনার 3.5 পাইতে হবে, আপনি পেয়েছেন 3। তাহলে দুইটা মিলে যতই আপনি 8 করেন না কেন, মিনিমাম রিকোয়ারমেন্ট 3.5 টোটাল 8। কথা ক্লিয়ার? ওকে। এবং এইখানে প্রশ্নটা কিভাবে হয়ে থাকে, আমরা যদি 20-এর কথা চিন্তা করি, এইচএসসি 20-এ যারা পাস করছিল সেই বছর প্রশ্ন প্যাটার্ন এবং আপনারা যখন পরীক্ষা দিবেন দুইটার প্রশ্ন প্যাটার্ন দুটো আলাদা। অর্থাৎ সেইবার 20 মার্ক করেছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টায় 80 মার্ক ছিল। এবং আইসিটিতে ছিল 10 এবং ইংলিশে ছিল 10। এই টোটাল 100 মার্কে পরীক্ষা হতো। কিন্তু এখন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে। এখন কিভাবে পরীক্ষাটা হয়? এখন আপনাদের পরীক্ষাটা হয় হচ্ছে আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, কালি নাই। আচ্ছা দেখেন, সহজ কথা, এইখানে আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, ঠিক আছে? বুঝে নিয়েন, যেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি আপনাকে পরীক্ষা দিতেই হবে। আমি আবার বলতেছি, ফিজিক্স এবং কেমিস্ট্রি আপনাকে পরীক্ষা দিতেই হবে, যেখানে আপনার মার্ক হচ্ছে 25 করে। তাহলে অবশ্যই ফিজিক্সে এমসিকিউ থাকবে 25টা, কেমিস্ট্রিতে 25টা, 50 মার্ক আপনাকে করতেই হবে। এবার আসেন ম্যাথ এবং বায়োলজি, এই দুইটার মধ্যে আপনার ইন্টারে 4 সাবজেক্ট কি, এটা ফ্যাক্ট না। আমি আবার বলতেছি, ঢাকা ইউনিভার্সিটিতে 4 সাবজেক্ট যেটা থাকে, যদি 4 সাবজেক্ট ম্যাথ থাকে, সেটাকে স্কিপ করে আপনি বাংলা অথবা ইংলিশ দাগাতে পারেন। এটা কিসের ক্ষেত্রে? এটা ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে। কিন্তু এখানে কিন্তু তা না। আমি আবার বলতেছি, এখানে আপনার ম্যাথ না বায়োলজি 4 সাবজেক্ট, এটা ফ্যাক্ট না। আপনি এই দুটো আপনাকে অবশ্যই দাগাইতে হবে। সাথে ম্যাথও দাগাইতে পারেন, বাংলাও দাগাইতে পারেন। 25 আর এখানে 50, 100 হয়ে গেল। আপনি চাইলে ম্যাথ বায়োলজি দাগাইতে পারেন, সাথে এইদিকে 50, 25, 100। কথা ক্লিয়ার? তার মানে আপনাকে এই দুইটা থেকে একটাও নিতে পারেন এবং এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারেন, অথবা আপনি চাইলে এই দুইটা নেবেন। এখন কথা হলো, এই ভিডিওটা অনেকে মেডিকেলের পরেও দেখে। তো ম্যাক্সিমাম স্টুডেন্টের দেখা যায় যে ম্যাথের প্রিপারেশনটা খুবই খারাপ থাকে। তো মনে রাখবেন, আপনি যদি ম্যাথকে স্কিপ করে ইংলিশ দাগান অথবা ম্যাথকে স্কিপ করে বাংলা দাগান, তাহলে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, ধরেন আপনি পরীক্ষা দিলেন 100 মার্কের পরীক্ষা, সব ভিডিওটা একটু বড় হবে, একটু দেখেন। ধরেন 100 মার্কের পরীক্ষা আপনি পাইছেন 45। তো যখন আপনি 45 পাবেন তখন তো আপনি পেয়ে গেছেন, রেজাল্ট দিচ্ছে। এরপর এক একটা ইউনিভার্সিটির জন্য আপনার চয়েস দিতে হবে। তো ধরেন আপনি দিচ্ছেন JNU, জগন্নাথ ইউনিভার্সিটি, এবং আপনি দিচ্ছেন KU, খুলনা ইউনিভার্সিটিতে আপনি সাবজেক্ট চয়েস এবং ইউনিভার্সিটি চয়েস করছেন। তো জগন্নাথ ইউনিভার্সিটির টোটাল সাবজেক্ট আছে 22টা এবং ম্যাথ রিলেটেড আছে 6টা। কথা বুঝতে পারছেন? যেগুলো ম্যাথ রিলেটেড, জাস্ট ম্যাথ বুঝাইলাম যে 22টা টোটাল সাবজেক্ট। এটা কি টোটাল সাবজেক্ট? এগুলো টোটাল সাবজেক্ট 22টা। এখন ম্যাথ রিলেটেড সাবজেক্ট আছে 6টা, মানে ইঞ্জিনিয়ারিং, ধরেন CSC আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। কিন্তু আপনি কি করছেন? ম্যাথ তো দাগান নাই। ম্যাথ না দাগাই পাইছেন 45, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ দাগাইছেন, পাইছেন কত? 45। অ্যাপ্লাই করছেন জগন্নাথে, তখন আপনার কিন্তু এই 22টা সাবজেক্ট থাকলেও কম্পিউটার আপনার কিন্তু শো করবে 22 - 6, অর্থাৎ 16টা শো করবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে সব কিন্তু শো করবে না। আবার দেখা গেছে যে এইখানে আবার 8টা আছে বায়োলজি রিলেটেড। আপনি দাগাইছেন কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ দাগাইছেন, বায়োলজি দাগান নাই, পাইছেন কত? 45। তখন কিন্তু আপনার এই টোটাল যে সাবজেক্টটা 22টা থেকে 8টা বাদ দেন, কত? 14টা শো করবে যখন কম্পিউটারে
সাবজেক্ট চয়েসগুলো দিবেন। আমি বুঝাইতে পারছি। আর যখন আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাবেন আপনার 22টাই শো করবে। এখন অনেকে মনে হইতে পারে যে ভাই আমার তো ম্যাথের প্রিপারেশন খুবই খারাপ, এইটা সেটা। আমি তাদের উদ্দেশ্যে বলবো প্রিপারেশন খারাপ থাকলে আপনার নেওয়ার দরকার নেই। আমি আবারও বলতেছি, আমার নিজের অ্যানালাইসিস, ম্যাথের প্রশ্ন প্রত্যেকবারই অনেক হার্ড করে। এখন প্রশ্ন হলো যে ভাই হার্ড কি, এই সকল বিষয় নিয়ে আলোচনা করি। আগে শেষ করি সার্কুলারটা। তো আপনাদের এখানে পাস আছে এবং ফেল আছে। আপনাদের যে পাস, আপনাদের পাস হচ্ছে আপনাদের কততে জানেন? অনলি 30-এ। আমি আবার বলতেছি, আপনি যদি 30 পান তাহলে আপনি পাস করে যাবেন। এবং আপনি 30 পাইলে আপনি যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো সাবজেক্ট আপনি চয়েস দিতে পারবেন। আসবে কি আসবে না সেটা পরের বিষয়। আপনি 30 পাইছেন, হয়ে গেছে। এখন এইখানে কথা হলো 100 মার্কের পরীক্ষা, এখানে জিপিএ তো আপনার কাউন্ট করবে না। যে জিপিএতে যেমন মেডিকেলে 200 মার্ক জিপিএতে কাউন্ট করে, ঢাকা ইউনিভার্সিটিতে 20 কাউন্ট করে, এখানে কিন্তু কাউন্ট করবে না। এখানে অনেক কথা আছে। গুচ্ছের প্রশ্ন, এটা আমার মনে হয় এটা স্ট্যান্ডার্ড হয় না। যেমন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড হয়। এখন বলতে পারেন ভাই স্ট্যান্ডার্ড মানে কি, বা স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়? সহজে যদি বোঝায়, স্ট্যান্ডার্ড মানে বোঝায় যে টাইপের প্রশ্নগুলো বারবার আসে এবং এই টাইপের কনসেপ্টটা অনেকবার আসতেছে, ঠিক আছে, এবং আপনি বুঝেন, অর্থাৎ 70 থেকে 80% প্রশ্ন মিল পাওয়া যায়। যেমন ঢাকা ইউনিভার্সিটি, এর কারণ আছে, কারণ ঢাকা ইউনিভার্সিটি একটা মাত্র ইনস্টিটিউট যারা নিজেরাই প্রশ্ন করে এবং ওদের প্রশ্ন প্যাটার্নটা ধারাবাহিকভাবেই হয়ে থাকে, বোঝা যায়। কিন্তু গুচ্ছ কিন্তু তা না ভাই। কেন তা না, চলেন এবার আলোচনা করি। দেখেন 2020-এ যদি বলি, 20-এর প্রশ্নটা সব থেকে কঠিন হয়েছিল এবং সেই বছর একটু বোঝানোর চেষ্টা করি। এইচএসসি 20-এর যে কাট মার্কটা ছিল, কাট মার্ক, হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই কাট মার্ক জিনিসটা কি, সবই আলোচনা করবো। কাট মার্ক ছিল মনে হয় কত, 37 না 38, এবং সেই বছর কোনো পাস ফেল ছিল না। হ্যাঁ, কাট মার্ক বলতে বোঝায় যে সর্বনিম্ন যে মার্কটা পেয়ে কোনো একটা ইউনিভার্সিটি ইনশিওর করছে। তাহলে বুঝতে পারছেন কতটা কম। মনে রাখবেন যে কাট মার্ক যত কম হবে সেইবার প্রশ্ন তত বেশি কঠিন। এখন ধরেন বাংলাদেশের রাজধানীর নাম কি, প্রশ্ন উত্তর হচ্ছে ঢাকা, তো এটা সবাই পারছে, তো সবাই নাম্বার পাবে, বুঝতে পারছেন? তার মানে কাট মার্ক অনেক বেশি হয়ে যাবে। আর প্রশ্ন যখন কঠিন তখন সবাই পারে না, কাট মার্কটা কম। কথা ক্লিয়ার? ওকে। তো 20-এর প্রশ্নটা অনেকটা কঠিন ছিল এবং ওইবারই প্রথম ছিল এবং ওই বছর প্রশ্ন করছিল সাস্ট। আমি আবার বলি, সেই বছর প্রশ্ন করছিল সাস্ট। 21 সালেও সাস্ট প্রশ্ন করছে। আবার 23-এর কথা যদি বলেন, এইচএসসি 23, মানে আপনাদের এক বছর সিনিয়র যারা, তাদের প্রশ্ন করছে জাস্ট, যশোর বিজ্ঞান প্রযুক্তি। তো কোন বছর কারা প্রশ্ন করে এটা জানা যায় কখন জানেন? পরীক্ষা দিয়ে 1 মাস আগে জানা যায় যে এরা প্রশ্ন প্যাটার্ন করবে। তো এখন কথা হলো যে আমরা যারা অনেকেই আছে উদ্ভাসা কোচিং করে, বড় বড় প্ল্যাটফর্ম কোচিং করে, এরা সাধারণত যে এই বেজে করে ভার্সিটি বেজ, হ্যাঁ, ভার্সিটি যে ভিত্তি আছে, মানে এই টাইপের আসলে প্রশ্নগুলো সমাধান করা থাকে, ওই টাইপগুলো করা থাকে। কিন্তু এরকমও কথা আছে যে সাস্টে, আপনি নিজে একটু দেখবেন, বিশেষ করে সাস্টের কোশ্চেন, যে বুয়েটে চান্স পাইছে কিন্তু সাস্টে চান্স হয়নি, এরকম অনেক স্টুডেন্ট আছে। যখন এইচএসসি 19-এর কথা যদি বলি, এইসব তো আমার কথা না, এগুলো অ্যানালাইসিস করা, বুঝছেন? এইচএসসি 19 মানে বুঝতে পারতেছেন আপনাদের থেকে আরো 4-5 বছরের সিনিয়র। এইচএসসি 19 পর্যন্ত বাংলাদেশে ইউনিভার্সিটিগুলো ইন্ডিভিজুয়ালি পরীক্ষা হতো, আলাদা আলাদা। অর্থাৎ সাস্টে যা পরীক্ষা দেওয়া লাগতো, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি সিলেটে, আপনার বরিশালে থাকলে বরিশালে যাওয়া লাগতো। তো এই সাস্টের প্রশ্ন এরকম হয়ে থাকতো, বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রচুর পরিমাণে এই প্রশ্নগুলো সলভ করবেন। কথা বুঝছেন? এখন প্রশ্ন সলভ করলে হয় না, বুঝে বুঝে আপনাকে সলভ করতে হবে। তার মানে এই জিনিসগুলো কিন্তু আপনাকে কেউ করাই দিবে না, তার মানে আপনার নিজের বাসায় বসে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, প্রত্যেক বছরে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ স্টুডেন্ট আমার নিজের থাকে। হ্যাঁ, আমি এই গুচ্ছের জন্য আপনাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে আমি অনলি ফিজিক্স এবং ম্যাথ পড়াই। এবং যশোর বলেন, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বলেন, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, খুলনা ইউনিভার্সিটি, জগন্নাথ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের চ্যাপ্টার ওয়াইজ আমি প্রশ্ন সমাধান করি এবং তার আগে অবশ্যই টাইপ থাকে। হ্যাঁ, টাইপ ধরে তো করাই, তারপর প্রশ্নগুলো সমাধান করে দেয়। একটা চ্যাপ্টারে যদি কেউ 80-100টা এমসিকিউ সলভ করে দেয়, তার আর কোনো কিছু লাগে না। তো বুঝার অনেক বিষয় থাকে। সো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে আমি বলে দিই, এখানে আমাদের যে ফিজিক্সটা আছে সেটার জন্য আমি 750 টাকা নিই। হ্যাঁ, আর যে ম্যাথটা আছে, আমি ফিজিক্স আর ম্যাথই পড়াই, এটার জন্য 750 টাকা। আপনারা যে কোনো একটা এনরোল করতে পারেন ইনশাল্লাহ। আমার হোয়াটসঅ্যাপ আছে, তারপর আমি বলে দিই 01752250809। হ্যাঁ, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ। আপনারা যোগাযোগ করতে পারেন, ভর্তি হন আর না হন। তবে আমি বলতে পারি যে আপনি হতাশ হবেন না ইনশাল্লাহ, কারণ এই জিনিসগুলো যখন সলভ করে দেবো আপনি বুঝতে পারবেন যে ভেক্টর থেকে এই টাইপের প্রশ্ন আসছে। ভেক্টর তো পড়ছি যে লব্ধির মান, দিক, এইগুলো, কিন্তু এখানে এই টাইপের প্রশ্ন আছে, এতটা ওরা ডিপে ঢোকার চেষ্টা করে। হ্যাঁ, এবার বলি যে কাটমার্ক কেন কম হয়, এবার বুঝতে পারছেন, কারণ প্রশ্নটা ধরাটা অনেক কষ্ট। আপনি নিজে চিন্তা করেন যে 50-এর উপরে কত পায়, 100-এর ভিতর 50-এর উপরে পায় দেখা গেছে যে 1000, 1500 স্টুডেন্ট, এটা প্রত্যেক বছর দেখা যায়। হ্যাঁ, 45-এর উপর কত পাইছে। সো প্রশ্ন প্যাটার্নটা কঠিন হয় এবং ম্যাথের প্রশ্ন আরও একটু কঠিন হয়। আমি আবার বলতেছি, সবচেয়ে ম্যাথের প্রশ্ন কঠিন হয়। তো যারা ভাবতেছেন যে ম্যাথ প্রিপারেশন নেবেন না, নেওয়ার দরকার নেই, সমস্যা নেই। আপনার যে পজিশন, ধরেন পরীক্ষা দেবে 1.5 লাখ, আপনি কত পজিশন আসছে, আপনার পজিশন আসছে 5,
আপনি পঞ্চম হয়েছেন, এই পঞ্চমটা কিন্তু ডিপেন্ড করে আপনার মার্কের উপরে, নট সাবজেক্টের উপরে। যে আপনি ম্যাথ দাগান নাই কিন্তু আপনি পাইছেন কত, 82 পাইছেন 100-র ভিতর, আপনার পজিশন আসলে পঞ্চম, এটা হতে পারে। কিন্তু আপনি ওই ইউনিভার্সিটি ওই সাবজেক্টটা পাবেন না ম্যাথ রিলেটেড, সহজ কথা। হ্যাঁ, তবে আমি সবসময় ইন্সপায়ার করি যেটা আপনি ভালো পারেন অবশ্যই নাম্বারটা উঠানোর চেষ্টা করেন, ঠিক আছে। আর অবশ্যই চাইলে ভর্তি হবেন, গল্প হবে। আসেন এইবার যে তাহলে ভাই আমরা কিভাবে পড়বো। আশা করি বুঝাইতে পারছি যে আপনাদের পাস হচ্ছে 30-এ এবং 25 করে এমসিকিউ থাকবে। হ্যাঁ, 25 করে এমসিকিউ থাকবে। এইখানে কথা হইলো আপনাদের আবার নেগেটিভ মার্ক আছে। হ্যাঁ, আপনাদের যে নেগেটিভ যে মার্কটা আছে সেটা কত জানেন? নেগেটিভ মার্ক সেটা হচ্ছে আপনাদের 0.25 করে। তার মানে একটা ভুল হলে আপনাদের 0.25 করে কাটা যাবে। কথা বুঝতে পারছেন? সো সব আপনার দাগাবেন না, সবসময় মাথায় এরকম ইন্টেনশন রাখবেন যে আমাকে তো 100 পাইতে হবে না ভাই, আপনাকে 100 পাইতে হবে। আপনার 100 পাওয়ার দরকার নেই, আপনার দরকার যে ভালো একটা সাবজেক্ট, ভালো একটা ইউনিভার্সিটির চান্স পাওয়া। হ্যাঁ, কেউ 100 পায়ও না। সো এই হচ্ছে কথা। আপনি রাখেন না, আপনি 55 রাখেন, 60 রাখেন, ভালো ইউনিভার্সিটি পেয়ে যাবেন। হ্যাঁ, প্রত্যেক বছরই এরকম হয়। তো এখন কথা হলো যে ভাই কীভাবে পড়বো, চলেন একটু বলি কীভাবে পড়বেন। ওকে, প্রথম কথা, যে যত যাই বলুক মনে রাখবেন যে একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার 1 নাম্বার আপনার বেসিকটা না স্ট্রং করতে হবে। এখন বলতে পারেন ভাই বেসিক জিনিসটা কি, বেসিক যে স্ট্রং করবো, বেসিক জিনিসটা তো আমি বুঝি না। বেসিক জিনিসটা হচ্ছে যে আপনার মেইন যে বুক বা টেক্সট বুক বলি আমরা, সেই টেক্সট বুকের প্রত্যেকটা কনসেপ্ট আপনি ধরে ধরে পড়বেন এবং বুঝার চেষ্টা করবেন। কারণ প্রশ্ন যখন ডিপে ঢোকার চেষ্টা করবে, আপনি শর্টকাট ফর্মুলা দিয়ে কয়টা মনে রাখবেন? প্রশ্ন কিন্তু আসতে পারে, শর্টকাট দিয়ে আপনি কয়টা মনে রাখবেন? এটা মনে রাখা যায় না। এই কারণে আপনার টেক্সট বুকটা অবশ্যই পড়বেন। আপনি নিজে একটা রুটিন বানাবেন। দেখেন, পড়াশোনা কেউ কারোরটা তৈরি করে দিতে পারে না, আপনার পড়াশোনা আপনার নিজেরই করতে হবে ভাই। রুটিনটা আপনাকে নিজেই বানাইতে হবে। তাহলে সুন্দর করে একটা রুটিন ম্যাপে আপনার বেসিকটা ক্লিয়ার রাখবেন, অবশ্যই টেক্সট বুকটা পড়বেন। টেক্সট বুক পড়ার পরে আপনি অবশ্যই বিগত বছরে, আমি কি বলছি, গুচ্ছ যে আসা প্রশ্নগুলো, আপনি প্রশ্নগুলো দেখবেন যে বিগত 4 বছর ফিজিক্সের থেকে কি প্রশ্ন আসছে। তাহলে অবশ্যই আপনার কোশ্চেন ব্যাংকের কোনো বিকল্প নেই, কিউবি লিখলাম। হ্যাঁ, যে কোশ্চেন ব্যাংকের কোনো বিকল্প নেই। এই অনেক প্রশ্ন আছে বুঝবেন না, কিন্তু আমি যখন এই আমার ব্যাচে ফিজিক্স ম্যাথ পড়াবো, এই কোশ্চেন ব্যাংক তো আমি সলভ করাই দেবো। বিগত 4 বছরের প্রশ্ন তো সলভ করাবো। আর বিগত সালে যে আসা 16, 17, 18 সালে সাস্টে কি প্রশ্ন হচ্ছে ভেক্টর থেকে, সেগুলো ইন্ডিভিজুয়ালি থাকবে। হ্যাঁ, এবং এক্সাম ব্যাচ আছে, যোগাযোগ করেন আমার সঙ্গে। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করেন, কারণ অনেক স্টুডেন্টে হয় আলহামদুলিল্লাহ। কারণ গুচ্ছ জিনিসটা খুবই সেন্সিটিভ, এত ইউনিভার্সিটি কিন্তু অনেকের হয় না। স্বাভাবিক, মেনে নিতে হবে, তাই না? সবার যে হবে বিষয়টা এমন না। পড়াশোনা করতে হয় ভাই, পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই। এখন একটা কথা বলি, ভিডিওটা যদি আমার 500 জন মানুষ দেখেন, ভিডিওটা বলাটা অনেক সহজ। সেটা হচ্ছে দেখেন যে দুনিয়াতে প্রত্যেকটা মানুষেরই তো সৃষ্টি হয়েছে, তাই না? সৃষ্টি হয়েছে, কিন্তু যেই সৃষ্টিটা আসলে কে করছে, অবশ্যই যে করছে তার তো কোনো একটা নিয়ত আছে। তো আমি অ্যাজ এ মুসলিম, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে আসলে তার গোলামি করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা ওইখান থেকে সরে আসছি, বুঝছেন? সরে আসি এই দুনিয়াবি জিন্দেগি, আমার বুয়েটে পড়তে হবে, আমার এই ঢাকা ভার্সিটি পড়তে হবে, আমার এই ভার্সিটি দরকার, মেডিকেল দরকার, তাই না? কত চিন্তা ভাবনা, কত টাকা খরচ করতেছে, তাই না? তো আমরা সবসময় চেষ্টা করবো আপনার যে প্রভু, আপনার যে সৃষ্টিকর্তা, সে যেই জিনিসটা আপনার করতে বসে সেই জিনিসটা করা। এজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন মসজিদে যে, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে বুঝার তৌফিক দিক। আসলে এই সব কথা বলি এই কারণে যাতে আমার ইমানটা মজবুত থাকে, কারণ আমার ইমান অনেক দুর্বল। কথা বুঝতে পারছেন? যখন এই কথা বলি আমারও মন চায়, আজান দিচ্ছে আমারও যাইতে হবে, ঠিক আছে? অনেক পাপে লিপ্ত হই, আল্লাহ তাআলা মাফ করুক, ঠিক আছে? এই কারণে চেষ্টা করবেন অবশ্যই নামাজ কালাম পড়া, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে আপনার অবশ্যই বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, কোশ্চেন ব্যাংকটা দেখতে হবে বিগত বছরের, এবং অবশ্যই হচ্ছে চান্স পাইতে হলে আপনার প্রশ্ন ব্যাংক ছাড়া কোনো উপায় নেই। আপনি জাস্টের প্রশ্ন ব্যাংক দরকার, আপনার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন ব্যাংক দরকার। এখন এই জিনিসগুলো কালেক্ট করবেন কই থেকে, এটাও কিন্তু আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই কালেক্ট করবো কই থেকে। এইগুলো কালেক্ট আমি নিজেও মনে করেন নীলকে টেলকে যে খুঁজছি, মানে আমার তো ধরেন আগে থেকে প্রশ্নগুলো আছে, এই কারণে সমস্যা, এখন কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, সেই 19 সালের কথা, বুঝতে পারছেন? 19 সালের কথা, এখন সেটা পাবেন কই? আর আমরা তো অনেক দিন ধরে পড়াচ্ছি, সেই জিনিসগুলো আমাদের কাছে আছে। এখন ওইগুলো তো আর পরিবর্তন হয় নাই, কথা বুঝছেন? 19-এর আগে যেগুলো ছিল ওইটা তো আমার কাছে আছেই, কিন্তু আপনারা এখন যারা আনতে যাবেন খুবই কষ্ট। তো যদি কোর্সে ভর্তি হন তাহলে তো আমি নিজেই সলভ করাবো। তো এই ছিল আসলে সার্বিক কথা যে আপনার ঢাকা ভার্সিটি আর গুচ্ছ কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, ঢাকা ভার্সিটি একটা প্যাটার্নে হয়, গুচ্ছ আরেকটা প্যাটার্ন হয়। গুচ্ছের প্রশ্ন যারা করে এটা এখন পর্যন্ত কিন্তু কেউ জানে না, কিন্তু আপনাকে ধরতে হবে যে সাস্ট হয়তো বা করতে পারে। হ্যাঁ, সাস্ট থাকে, সহজ কথা, সাস্টের ম্যাথ অনেক রিলেটেড ম্যাথ থাকে, তো সাস্ট না হলেও ম্যাথ দিবেই, সহজ কথা। এইবার জাস্ট করলো সাস্ট ম্যাথ ঢুকাইছে, ঠিক আছে? তো এই ছিল কথা। সো প্রিপারেশন নিতে থাকেন, আল্লাহ ভরসা। আমরা গুচ্ছ নিয়ে আরও অনেক কথা বলবো সামনে, ঢাবি গুচ্ছ নিয়ে আরও অনেক ভিডিও আসবে, আমার নিজের অনেক ক্লাস আসবে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখার, আর যে কোনো প্রয়োজন নক দিয়েন। হ্যাঁ, কথা হবে ইনশাল্লাহ। তো ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।